আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি অর্পা হাসান। শুরুতেই সংবাদ শিরোনাম। দেশজুড়ে আবারও ৭২ ঘন্টার হিট অ্যালার্ট জারি, খুলল শিক্ষা প্রতিষ্ঠান। ২রা মের পর বৃষ্টির সম্ভাবনা। ঝিনাইদহে পানির স্তর নেমেছে ৩০ থেকে ৩৫ ফুট। অকেজো শত শত নলকূপ। উত্তরাঞ্চলে আম ও লিচুর ফলন বিপর্যয়ের আশঙ্কা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তাপপ্রবাহের কারণে দেশজুড়ে আবারও ৭২ ঘন্টার হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। এরপর তাপমাত্রা কিছুটা কমলেও একেবারে কমার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে সংস্থাটি। তবে ২রা মের পর সারা দেশে অল্প পরিসরে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ঐশী কুসুমী প্রমার রিপোর্টে বিস্তারিত। সূর্যের এই প্রখরতাই জানান দিচ্ছে কতটা তেজ ছড়াচ্ছে মাঝ বৈশাখের এই রোদ। কোটি কোটি মাইল দূরে থেকে পৃথিবীতে সূর্য তার আলোকরশ্মি ছড়ালেও প্রাণীকুল জ্বলছে তীব্র তাপে, যাতে অতিষ্ঠ জনজীবন। প্রতি বছর বৈশাখ মাস জুড়ে ঘন মেঘ করে ঝড়ের সাথে বৃষ্টি ঝরলেও এবার একেবারে উল্টো চরিত্র প্রকৃতির। তীব্র রোদ আর গরমে যেন কোথাও মিলছে না একটু স্বস্তি। আর এতে সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে দিনমজুর ও খেটে খাওয়া মানুষগুলোর। তারপরেও জীবিকার তাগিদে গা জ্বালা রোদে পড়েই দিনভর থাকতে হচ্ছে রাস্তায়। গরম তো হেভি গরম, এরপর আমি কষ্ট কাজ করা লাগে। গরিব মানুষ, বউ পোলাবান আছে, পুঁজি কামাই না করে চলবে, ঘর ভাড়া খাওন, বাচ্চা করে পড়ালেখা লাগে, খাওয়া লাগে, ঘর ভাড়া দিলে। আমরা তো ঢাকা শহর বাড়ি নাই, বাড়িতে সব পাবলিকের। আমরা তো কাজ ছাড়া খামু কেমনে? আমরা তো দোকানদারি করি, ব্যবসা করি, আমরাও তো অনুভূতি পাইতেছি না, কিন্তু রাস্তায় বাইরে হইলে আমাদের সমস্যা হয়। এদিকে চলমান তাপপ্রবাহ আরও ৩ দিন থাকবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ খন্দকার হাফিজুর রহমান। তবে ২রা মের পর কালবৈশাখী ঝড়ের সাথে হালকা বৃষ্টির আভাস দেন তিনি। এল নিনো কিন্তু এখন পর্যন্ত এটা সক্রিয় অবস্থায় আছে, তো সামনের মাসে তো এটা নিউট্রালের দিকে যাবে এবং এল নিনো সক্রিয় থাকার জন্যই বৃষ্টিপাত এ অঞ্চলে কম হচ্ছে। এখন যে অবস্থাটা আছে আগামী ৭২ ঘন্টা এটা অব্যাহত থাকবে। ৭২ ঘন্টা পরে তাপমাত্রাটা কিছুটা প্রশমিত হবে। এই তাপপ্রবাহ থেকে পরিত্রাণের একমাত্র উপায় হচ্ছে তীব্র কালবৈশাখী ঝড় সহ ভারী বৃষ্টি। বাতাসে অধিক মাত্রায় জলীয় বাষ্প থাকায় স্বাভাবিকের চেয়ে বেশি গরম অনুভূত হচ্ছে। তাই যথাসম্ভব শীতল স্থানে অবস্থান করার নির্দেশনাও দেন এই আবহাওয়াবিদ। ঐশী গোস্বামী প্রমা, এটিএন বাংলা, ঢাকা। সারা দেশে তীব্র তাপদাহের মধ্যে আজ খুলেছে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে যথারীতি ক্লাস হয়েছে। সময়সূচিতে কিছুটা পরিবর্তন এনে খুলে দেওয়া হয়েছে প্রাথমিক বিদ্যালয়ও। শিক্ষার্থীদের স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় বন্ধ রয়েছে শুধু প্রাক প্রাথমিক বিদ্যালয়। এছাড়া কোনো প্রতিষ্ঠানে অ্যাসেম্বলি হবে না, এমনকি শ্রেণীকক্ষের বাইরে কোনো কাজও শিক্ষার্থীদের দিয়ে করানো যাবে না। সকাল থেকে রাজধানী সহ সারা দেশে স্কুল কলেজগামী শিক্ষার্থীদের আনাগোনা দেখা গেছে। তবে স্কুলে গিয়ে অনেক শিক্ষার্থী প্রচন্ড গরমে অসুস্থ হয়ে পড়েছে বলে জানা গেছে। এদিকে সরকারের নির্দেশনা অনুযায়ী দেশের অন্যান্য স্থানের মতো বরিশালেও খুলেছে সকল শিক্ষা প্রতিষ্ঠান, চলছে ক্লাস। গরমের মধ্যেও স্কুলের শিক্ষার্থীদের উপস্থিতি ছিল বেশ ভালো। যে সকল শিক্ষা প্রতিষ্ঠানে বৈদ্যুতিক পাখা নেই সেখানে শিক্ষার্থীদের বেশ ভোগান্তি পোহাতে হচ্ছে। বিশেষ করে গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অবস্থা বেশি খারাপ। এদিকে এই গরমে শিক্ষা প্রতিষ্ঠান এখনই না খোলার পক্ষে মত দিয়েছেন অভিভাবকরা। বৃষ্টির অভাবে ঝিনাইদহে পানির স্তর ৩০ থেকে ৩৫ ফুট নেমে গেছে। এর ফলে অকেজো হয়ে পড়েছে শত শত নলকূপ। দেখা দিয়েছে খাওয়ার পানির সংকট। পানির অভাবে ব্যাহত হচ্ছে পাট, ধান সহ অন্যান্য ফসলের চাষাবাদ। ঝিনাইদহ প্রতিনিধি নিজাম জোয়ারদার বাবলুর পাঠানো রিপোর্ট, জানাচ্ছেন আসিফুর রহমান সাগর। বৈশাখের তাপদাহে ফেটে চৌচির দিগন্ত জোড়া ফসলের মাঠ, নষ্ট হচ্ছে বোরো ধান সহ ফসলের ক্ষেত। বৃষ্টির অভাবে পানির স্তর নেমে যাওয়াতেই পানি উঠছে না শ্যালো মেশিন, পাম্প ও নলকূপে। সেচ পাম্পগুলো ৮ থেকে ১০ ফিট গর্ত করে নিচে নামিয়েও মিলছে না পানি। ফসল হানির দুশ্চিন্তায় উদ্বিগ্ন চাষিরা। খরার জন্য ধান সব মরে যাচ্ছে, শুকায় যাচ্ছে। ফুলা ধান, ফুলামুখী সব শুকায় যাচ্ছে। সেচ দেব, মোটরে পানি উঠতেছে না। মাঠে এরকম অবস্থা, সব ধান নষ্ট হয়ে গেছে। এখন যদি বৃষ্টি না হয় তাহলে যা গেছে আরো যেটুকু আছে এটুকু চলে যাবে। শুধু ফসলই নয়, পানির অভাবে বিপর্যস্ত জনজীবন। সংকট দেখা দিয়েছে খাওয়ার পানিরও।
ব্যাহত হচ্ছে গৃহস্থালির কাজকর্ম। মানে আমাদের গোসল করতে সমস্যা হয়, তারপরে খাবার দাবার করতে সমস্যা হয়, মানে সবকিছুতেই তো পানি ব্যবহার করতে হয়, কিন্তু এই পানি তো পাওয়া যাচ্ছে না। পানির সমস্যার জন্য গরু বাছুর ছাগল ভেড়া মানুষজন পানি খাতেই পাইতেছে না। দূরিতে পানি নিয়ে এসে খাচ্ছি, তাও তো পানি থুলি গরম হয়ে যাচ্ছে, কষ্টে আছি খুব। পানি সংকটের কথা স্বীকার করে জনস্বাস্থ্য প্রকৌশলী জানান, পানির স্তর 35 থেকে 40 ফিট নিচে নেমে যাওয়ায় এই সংকট দেখা দিয়েছে। সাধারণত 22 থেকে 24 ফিট নিচে ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে গেলে হস্তচালিত নলকূপ থেকে পানি ওঠা সম্ভব নয়, এমনকি সেচ প্রকল্প বাসাবাড়ি মোটর থেকেও পানি উঠানো সম্ভব নয়। ঝিনাইদহ জেলায় 6 জেলাতে এই সমস্যা দেখা দিয়ে গেছে, তার মধ্যে শোলকুপা উপজেলায় সমস্যাটা প্রকট রূপ ধারণ করেছে। প্রচন্ড তাপদাহের কারণেই পানির সংকট, তবে বৃষ্টি হলেই সংকট কেটে যাবে বলে জানান সংশ্লিষ্টরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। প্রখর খরতাপে এবার ঠাকুরগাঁওয়ে আম ও লিচুর ফলন বিপর্যয় দেখা দিয়েছে। বাগানগুলোতে সেচ ও নানা ধরনের বালাইনাশক স্প্রে করেও ফলের গুটি ধরে রাখতে পারছেন না কৃষক ও ব্যবসায়ীরা। এমন পরিস্থিতি মোকাবেলায় মৌসুমী ফলের বাগানগুলোতে পানি দেওয়ার পরামর্শ দিচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। ঠাকুরগাঁও প্রতিনিধি ফিরোজ আমিন সরকারের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন শরীফুল ইসলাম। তীব্র তাপদাহে পড়ছে উত্তরের জেলা ঠাকুরগাঁও। তাপমাত্রা ওঠানামা করছে 37 থেকে 41 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। জনজীবনের পাশাপাশি এর প্রভাব পড়েছে আম ও লিচুর ফলনে। পানি শূন্যতায় ঝরে পড়ছে জনপ্রিয় রসালো এই ফল দুটি। বাগানগুলোতে দিনরাত পানি দিয়েও ফলের গুটি পড়া ঠেকাতে পারছেন না কৃষকরা। এই ওদের তাপ কারণে মুকুল সব ঝরে গেছে, কুশি চলে যাচ্ছে, মরিচের কুশি চলছে, আমেরও কুশি চলছে, এবার ফল বেশি নাই। আমের ফলন লিচুর ফলন নাই কইলেও চলে। আমাদের মুকুল ভালো ছিল, কিন্তু যে তাপ দেওয়া চলতেছে এর কারণে আমাদের একটু গুটিটা আটকে গেছে কম। ব্যবসায়ীরা বলছেন, আম লিচুর মুকুল দেখে চড়া দামে বাগান কিনে এবার লোকসানের আশঙ্কা করছেন তারা। বৃষ্টি না হওয়ায় কোনোভাবেই সুস্বাদু এই ফল দুটির গুটি ধরে রাখতে পারছেন না তারা। পরে বিছনা লাগছে, আমি পারা 14 লাখ টাকা কুমিল্লা থেকে নিয়ে আসলাম আড়ত থেকে, এখন ওদের টাকাতে পরিশোধ দিব এর মতো কোনো বুদ্ধি নেই। প্রতিদিন পানিতে এক বাগানের চাইতে 5 থেকে 7 টাকা প্রতিদিন খরচ হয়, তো পানিতে আমাদের ধ্বংস, এই পানি না হলে আমরা মরে যাবো। এবার ঠাকুরগাঁয়ে 3200 হেক্টর জমিতে আম এবং 281 হেক্টর জমিতে লিচুর আবাদ হয়েছে। এ থেকে 44,000 মেট্রিক টন আম এবং 2000 মেট্রিক টন লিচু পাওয়ার লক্ষ্যমাত্রা জেলা কৃষি বিভাগের। আমাদের যে উঠান বৈঠক, দলীয় সভা, ব্যক্তিগত যোগাযোগ এবং কৃষক প্রশিক্ষণ, এই সবগুলো টুলস ব্যবহার করছি এবং আমরা কৃষকদেরকে তারা যেন নিয়মিত সেচ প্রদান করে সে বিষয়ে পরামর্শ প্রদানের কাজ চলমান রেখেছে। ঠাকুরগাঁয়ে গোলাপি, চায়না 3, বেদেনা জাতের লিচু এবং আম্রপালি, সূর্যপুরী, গোপালভোগ ও ল্যাংড়া জাতের এসব আম স্থানীয় চাহিদা মিটিয়ে সরবরাহ করা হয় রাজধানী সহ বিভিন্ন অঞ্চলে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। চট্টগ্রামে পরিবহন ধর্মঘট স্থগিত করেছে গণপরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ। জেলা প্রশাসনের আশ্বাসে ধর্মঘট স্থগিত করেছে মালিক শ্রমিকদের এই সংগঠন। এর আগে ভোর 6টা থেকে শুরু হয় 48 ঘন্টার পরিবহন ধর্মঘট। শনিবার গণপরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের সভায় বলা হয়, মঙ্গলবার সকাল 6টা পর্যন্ত চট্টগ্রাম, কক্সবাজার এবং 3 পার্বত্য জেলায় বাস, মিনিবাস, হিউম্যান হলার, অটোরিকশা ও অটো টেম্পো চলাচল বন্ধ থাকবে। দূরপাল্লার কোনো বাসও এসব এলাকায় ঢুকতে পারবে না। 4 দফা দাবিতে রয়েছে চুয়েটে শিক্ষার্থী নিহতের জেরে গাড়ি ভাঙচুর ও জ্বালিয়ে দেওয়ার ঘটনায় মামলা গ্রহণ, ক্ষতিপূরণ ও ঘটনায় জড়িতদের গ্রেফতার। এদিকে পরিবহন ধর্মঘটের কারণে চরম দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা। রাস্তায় নেমে বিড়ম্বনায় পড়তে হয় কর্মজীবীদের। দেশের বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হয়েছে ইউনিয়ন পরিষদ নির্বাচন ও পৌরসভার মেয়র পদে উপনির্বাচন। সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। এখন চলছে গণনা। গরমের মধ্যেও কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে প্রিজাইডিং কর্মকর্তার পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, আনসার, র্যাব ও বিজিবি মোতায়েন রয়েছে। লক্ষ্মীপুর সদর উপজেলার 5টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এই 5টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে 28 জন, মেম্বার পদে 225 জন, সংরক্ষিত মহিলা পদে 63 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সীমানা নির্ধারণ ও মামলা জটিলতার কারণে দীর্ঘ 13 বছর পর এই 5টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। উৎসবমুখর পরিবেশে ঝিনাইদহের মহেশপুর উপজেলার আজমপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে উপনির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
এতে 4 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। গত 21 জানুয়ারি চেয়ারম্যান শাহজাহান আলী মারা যাওয়ার পর চেয়ারম্যান পদ শূন্য ঘোষণা করা হয়। নীলফামারীর জলঢাকা পৌরসভার মেয়র পদে উপনির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে। ভোট নেওয়া হয়েছে ইভিএমে। এখন চলছে গণনা। এতে 3 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরা হলেন নারিকেল গাছ প্রতীকে নাসিব সাদিক হোসেন নোভা, রেল ইঞ্জিন প্রতীকে ফাহমিদ ফয়সাল চৌধুরী কমেট ও মোবাইল ফোন প্রতীকে ছাদের হোসেন প্রতিদ্বন্দ্বিতা করছেন। চলতি বছরের 19 জানুয়ারি জলঢাকা পৌরসভার মেয়র ইলিয়াস হোসেন বাবলুর আকস্মিক মৃত্যুতে মেয়র পদটি শূন্য ঘোষণা করা হয়। ঠাকুরগাঁও পৌরসভার 3টি ওয়ার্ডের মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত মহিলা আসনে দ্রৌপদী দেবী আগারওয়াল সংসদ সদস্য নির্বাচিত হয়। পৌরসভার এই আসনটি শূন্য হয়। এই আসনটিতে প্রতিদ্বন্দ্বিতা করছেন 4 জন প্রার্থী। প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থীরা। সকাল থেকে রাত পর্যন্ত চলছে তাদের প্রচারণা। ভোটারদের কাছে গিয়ে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। মনোহরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদের প্রার্থী জাকির হোসেন তার আনারস প্রতীক নিয়ে প্রচারণা চালান উপজেলার 22 গাঁও ও ঝলম দক্ষিণ ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামে। এ সময় তিনি উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে ভোটারদের তাকে ভোট দিতে অনুরোধ জানান। অপর চেয়ারম্যান প্রার্থী আব্দুল মান্নান ঘোড়া প্রতীক নিয়ে প্রচারণা চালান উপজেলার নাথের পেটুয়া ঝলম সহ বিভিন্ন এলাকায়। এ সময় তিনি ভোটারদের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে ভোট চান। এদিকে প্রচারণা চালাচ্ছেন ভাইস চেয়ারম্যান প্রার্থীরাও। আগামী 8 মে কুমিল্লার মেঘনা, লাকসা, মনোহরগঞ্জ ও নাঙ্গলকোটের উপজেলা পরিষদের নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। উগ্র মৌলবাদী গোষ্ঠীর হুমকির বিরুদ্ধে মানববন্ধন করেছেন নারায়ণগঞ্জের সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা। সম্প্রতি নারায়ণগঞ্জের শেখ রাসেল পার্ক এবং চারুকলা ইনস্টিটিউট গুড়িয়ে দেওয়ার হুমকি দেয় মৌলবাদী গোষ্ঠী। এর প্রতিবাদে নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউটের শিক্ষক, শিক্ষার্থী এবং সংস্কৃতি জনদের অংশগ্রহণে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউটের অধ্যক্ষ শামসুল আলম আজাদ। মানববন্ধনে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন জেলার সাংস্কৃতিক ব্যক্তিত্ব রাফিউর রব্বি, কলেজ পরিচালনা পরিষদের সদস্য আব্দুস সালাম, খেলাঘর জেলা কমিটির সভাপতি জহিরুল ইসলাম ও সাংস্কৃতিক জোটের সভাপতি অ্যাডভোকেট জিয়াউল ইসলাম কাজল। বক্তারা হুমকি দেয়া মৌলবাদী চক্রের সদস্যদের দ্রুত গ্রেফতারের দাবি জানান। বর্তমান সরকার দেশের উন্নয়নে বিশ্বাসী বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান পাপন। সাভারের পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র সিআরপিতে ক্রীড়া সামগ্রী বিতরণ ও পরিদর্শন শেষে তিনি একথা বলেন। যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান পাপন এ সময় আরো বলেন, বাংলাদেশে আরো অনেক বিশ্বমানের খেলোয়াড় তৈরি করতে হবে। সে লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে। এ সময় সিআরপির প্রতিষ্ঠাতা ভেলরি এ টেলর উপস্থিত ছিলেন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি গ্রামগঞ্জের খবর। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।